নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালো পাকিস্তান। পাল্টা জবাব দিয়েছে ভারতও। এখনো পর্যন্ত ভারতের দিকে হতাহতের কোনো খবর নেই। পহেলগামেও জঙ্গি হামলায় পরে দুই দেশের সম্পর্ক আরও তলানিতে নেমেছে। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে দিল্লি এবং ইসলামাবাদ। এই আবহে ওয়াঘার ও পারে সামরিক তৎপরতা বৃদ্ধির খবর আসছে। প্রস্তুত রয়েছে ভারতও। তারই মধ্যে ঘটল এই ঘটনা। ভারতীয় সেনার তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে শুক্রবার ভোরে পাক সেনা নিয়ন্ত্রণ রেখা বা এলওসির কাছে ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে গুলি চালালো। সঙ্গে সঙ্গে প্রত্যাঘাত করে ভারতও। কাশ্মীরের বান্দিপোয়ার নিয়ন্ত্রণ রেখার অদূরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর এ তৈবার শীর্ষস্থানীয় কমান্ডার আলতাফ লাল্লির। সেনা সূত্র উদ্ধৃত করে শুক্রবার প্রকাশিত খবরে এ দাবি করা হয়েছে। মোস্ট ওয়ান্টেড লস্কর কমান্ডার আলতাফ পেহেলগ্রামে হামলাকারী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট আরটিএফ এর সঙ্গেও যুক্ত ছিলেন বলে জম্মু ও কাশ্মীরের পুলিশের একটি সূত্র জানাচ্ছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল। বৃহস্পতিবার রাত থেকে নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি ভেঙে পাক সেনা গুলিবর্ষণ শুরু করেছে। সেই আবাহে নতুন করে হামলার লস্কর বাহিনী সক্রিয় হয়েছে বলে অনুমান করা হচ্ছে। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, জঙ্গিদের খুঁজে বার করে শাস্তি দেবে ভারত। তার 24 ঘন্টার মধ্যে দুই জঙ্গির বাড়ি ভেঙে দিল নিরাপত্তা বাহিনী এবং জম্মু কাশ্মীরের প্রশাসন। দুজনই সন্ত্রাসবাদী সংগঠন লস্করে তৈবার সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এমনকি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনাতেও নাম জড়ায় দুজনের। কাশ্মীরের অনন্তনাগ জেলাতে বাড়ি দুই জঙ্গির। একজনের নাম আসিফ শেখ এবং অপরজনের নাম আদিল হোসেন ঠোকর। সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে আদিলের বাড়িটি আইইডি বিস্ফোরক ঘটিয়ে উড়িয়ে দেওয়া হয়, আর শুক্রবার আসিফের বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলে দেওয়া হয়। গত মঙ্গলবার জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে 26 জন পর্যটকের। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে কিছু কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি কড়া সুরে হুঁশিয়ারি দিয়েছেন, জঙ্গি হামলায় যারা জড়িত তাদের কাউকে ছাড়া হবে না। এ বিষয় নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা সংঘটিত হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। সেদিন সে সময় পেহেলগাঁওয়ে ত্রিপুরা সহ দেশের বিভিন্ন রাজ্যের পর্যটকরা উপস্থিত ছিলেন। অল্পের জন্য ত্রিপুরার পর্যটকরা রক্ষা পেয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, এ জঙ্গি হামলার ঘটনা কড়া পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র সরকার। কূটনৈতিকভাবে যেসব পাকিস্তানের নাগরিক ভারতে বসবাস করছে তাদের দেশ ছাড়তে হবে। একই সাথে আরো যে পদক্ষেপগুলো প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন সেগুলো অক্ষরে অক্ষরে পালন করা হবে এবং এর ফলাফল আগামী কয়েকদিনের মধ্যে পাওয়া যাবে। জঙ্গি হামলায় জড়িত কাউকে প্রধানমন্ত্রী ছাড়বেন না। জঙ্গি হামলায় যারা হতাহত হয়েছেন তাদের পাশে রয়েছে সরকার এবং আগামী দিন তাদের জন্য সরকারের সহানুভূতির দৃষ্টি থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন, এ ধরনের জঙ্গি হামলা যাতে দেশে পুনরায় সংঘটিত না হতে পারে তার জন্য বিশেষ করে সরকার ব্যবস্থা নেবে বলে তিনি আশাবাদী। এখন আমি আগেও বলেছি পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছে সেটা তো অত্যন্ত নিন্দনীয়। বারবারিক যে একটা অ্যাক্ট সেখানে হয়েছে, এতগুলো নিরীহ আমাদের ত্রিপুরার থেকে শুরু করে সমস্ত প্রদেশের লোক সেখানে উপস্থিত ছিল। এর মধ্যে দেখা গেছে যে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছে আমাদের ত্রিপুরার কয়েকজন অল্পের জন্য রক্ষা পেয়েছে। আপনারা সবাই জানেন, যারা বাংলায় কথা বলে, যারা কর্ণাটকের থেকে শুরু করে সমস্ত প্রদেশেরই লোক সেখানে ছিল এবং তাদেরকে যেভাবে হত্যা করেছে সেটা অত্যন্ত নিন্দনীয়। ও মাননীয় প্রধানমন্ত্রীজি আমি আগেও বলেছি এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি উনিও বলেছেন
এবং উনি সেখানে গিয়েছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি সেই পেহেলগাঁতেও গিয়েছিলেন এবং যা উনি বলেছেন যে পাকিস্তানি যারা আছেন তাদেরকে ছেড়ে যেতে হবে ভারতবর্ষ থেকে এবং সেটা অক্ষরে অক্ষরে পালিত হবে, নিশ্চিত থাকুন। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যা বলেছেন, আমি আগেও বলেছি, সেটাও কিন্তু আপনারা দেখবেন কিছুদিনের মধ্যে তার রেজাল্ট পাবেন। কাউকে উনি ছাড়বেন না এবং সমস্ত ভারতবাসী ওনার সাথে আছে, সেটাও আপনারা দেখেছেন। ত্রিপুরাবাসীর থেকেও আমরা বলেছি যারা গরিব ফ্যামিলি তাদের প্রতি সহানুভূতি রয়েছে, ওনাদের সাথে আমরা আছি এবং আগামী দিন এই ধরনের যে বারবারিক ইনসিডেন্ট সেখানে হলো সেটা আগামী দিন যাতে ভারতবর্ষে না হয় সেটা তার একটা দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি নেবেন। স্যার, বাংলাদেশ এবং পাকিস্তান কতটা ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই উদয়পুর গোকুলপুর বাজারের 4টি দোকানে। ঘটনায় গোকুলপুর বাজার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই উদয়পুর গোকুলপুর বাজারের 4টি দোকান। এই ঘটনায় গোকুলপুর বাজার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা দমকল কর্মীদের। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষ টাকা হবে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ঘটনার বিবরণে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার আনুমানিক রাত 9টা নাগাদ উদয়পুর গোকুলপুর বাজারের প্রাণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল 4টি দোকান, যেখানে অবস্থিত ছিল হোমিওপ্যাথিক চেম্বার, ডেকোরেটর, বৈদ্যুতিক সরঞ্জামের দোকান, সবজির আড়তদার এবং পুস্তক লাইব্রেরি দোকান। প্রত্যক্ষদর্শীরা আরো জানিয়েছে, রাত্রিবেলা আচমকাই হোমিওপ্যাথিক চেম্বারে দোকানটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ অগ্নিকাণ্ডে দপ্তরের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকল কর্মী জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন প্রথমে হোমিওপ্যাথিক চেম্বারের দোকানে লাগলেও তা দ্রুত পাশের ডেকোরেটর, সবজি দোকান এবং একটি পুস্তক লাইব্রেরি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে সাহায্য করে। তবু দুঃখজনকভাবে 4টি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। দমকল কর্মীদের তৎপরতায় আগুন অন্যত্র ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া গেলেও এই ঘটনায় প্রায় 5 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অ্যাকচুয়ালি আমি এইমাত্র আইছি গোকুল বাজারে, এটা আমার বাবার দোকান, পাশে হোমিওপ্যাথি ডাক্তারের দোকান। আমি বাইকটা রাখা মাত্র দেখতেছি যে এখানে ধোয়া উঠতেছে ঘরের চাল দিয়ে। পাশাপাশি দেখলাম যে এই দিক দিয়ে সাইডে দিয়ে আগুনের হুমকি দেখতেছি। সঙ্গে সঙ্গে বুঝলাম যে পাশের করে আগুন লেগেছে। অতি সত্বর ফায়ার সার্ভিসকে ফোন করা হয়েছে, ওরা যথাসময়ে এসে পৌঁছেছে। তার মধ্যে বাজারে যথেষ্ট লোকজন ছিল, সবাই মিলে ধরে যতটুকু সম্ভব এই আমাদের দোকান থেকে পাশের দোকান থেকে মালপত্র বার করেছে। ফায়ার সার্ভিস আসার পর মোটামুটি যা অগ্নি এখন নিয়ন্ত্রণে এসেছে। কটা দোকান পোড়া গেছে? দোকান প্রায় 5টার মতো। 5টার মতো। যে দোকান থেকে আগুনের যে সূত্রপাতটা, সেই দোকানটা কি দোকান ছিল? এটা হোমিওপ্যাথি ওষুধের দোকান ছিল। হ্যাঁ, দোকানের মালিকের নাম? গুরুপদ সূত্রধর। 8:50 আমরা এখানে কন্ট্রোল রুমে ফোন হয়েছিল যে গোকুলপুর বাজারে মানে একটা দোকানে আগুন লাগতেছিল। তারপরে তো আমরা কল পাওয়ার সাথে সাথেই আমরা গোকুলপুর বাজারে গেলাম, আমরা ফার্স্ট টার্ন আউট নিয়ে। তারপরে গিয়ে দেখি প্রায় 4টা দোকানে আগুন লেগে গেছে। লাগার পরে আমরা তাড়াতাড়ি এখান থেকে আমরা একটা ইঞ্জিন দিয়েই মানে দুই দিকে আমরা আগুনটা কন্ট্রোল করে নিছি। কন্ট্রোল করে সেরে আমরা মোটামুটি আগুনটা আয়ত্তে আনছি। তারপরে আমরা আরেকটা গাড়ি গেছে, যদিও এটা আমরা জলের লেগে আরেকটা গাড়ি নিয়ে গেছিলাম। এই গাড়িটা আমরা কাজে লাগছে না, আমরা একটা ইঞ্জিন দিয়ে এটা আগুনটা আয়ত্তে আনছি। কোন জায়গায় ঘটনাটা হয়েছে? গোকুলপুর বাজারে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা এখন দিশেহারা। তাদের অনেকেরই সব সঞ্চয় বিনিয়োগ করা ছিল এই দোকানগুলোতে। আগুনে সবকিছু পুড়ে যাওয়ার পর তারা বুঝে উঠতে পারছেন না কিভাবে আবার নতুন করে সব শুরু করবেন। শান্তন টিভি। এক রাতে 2টি শিক্ষা প্রতিষ্ঠানে হানা দিল চোরের দল। চাঞ্চল্য করে ঘটনা বৃহস্পতিবার রাতে সোনামুড়া থানাধীন দ্বাদশ বালিকা বিদ্যালয় এবং নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশনে। একই রাতে সোনামুড়া শহরের প্রাণকেন্দ্রে 2টি শিক্ষা প্রতিষ্ঠানে চোরের হানা। ঘটনা বৃহস্পতিবার রাতে সোনামুড়া থানাধীন দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় এবং নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশনে। ঘটনার বিবরণে প্রকাশ, 2টি বিদ্যালয়ে প্রাতকালীন শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে প্রবেশ করতে দেখতে পায় প্রতিটি দরজার তালা ভাঙা।
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিদ্যালয়ের পরিচালন কমিটি ও সোনামুড়া থানা পুলিশকে। প্রথম সংবাদ আসে সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় থেকে। বিদ্যালয়ের এক শিক্ষক জানায়, প্রাইমারি এবং আপার প্রাইমারি মিলিয়ে মোট 15টি লকারে তালা ভেঙেছে চোরেরা। নিয়ে যায় একটি ল্যাপটপ, ট্যাব ও বিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিষয়ে জমা করা নগদ প্রায় 75,000 টাকা। অপরদিকে নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশনে চুরি সংঘটিত করেছে চোরের দল। ঘটনার খবর সংগ্রহে জানা যায় প্রায় 20টি লকার ভেঙেছে চোরেরা। ধারণা করা হচ্ছে মিড ডে মিল সামগ্রী সহ নগদ অর্থ নিয়ে যায় চোরেরা। তবে আশ্চর্যজনক বিষয় হল থানার ঢিলছুড়া দূরত্বে অবস্থিত এই দুটি বিদ্যালয়। তা সত্ত্বেও কি করে এত বড় দুঃসাহসিক কাণ্ড সংঘটিত করল চোরেরা? প্রায় 20টি তালা ভেঙেছে চোরেরা। আজকে সকালবেলা যখন আমরা মর্নিংয়ে করতে যাই তখন দেখলাম গার্লস স্কুলের সমস্ত যে দেখি যে আমাদের যে এখানে যে মিড ডে মিল চালায় ওর থেকে শুনলাম যে এখানে চুরি হয়ে গেছে। সেখানে দেখে আমরাও সেখানে সাথে সাথে দৌড়ে সব ছুটে আসলাম। আসার পরে দেখলাম এই সমস্ত ঘরের 4টা ঘরের তালা ভাঙা, সেখানে প্রায় 10-15টা গোড্রেজের তালা ভাঙানো এবং সমস্ত কিছু প্রয়োগ করা। সেখানে এসে দেখলাম তারা যে এডমিশনের ফি এসবগুলো সব নিয়ে গেছে এবং সারা রাত্র ব্যাপী মনে হয় কাজগুলো করেছে। তাই আমি বলবো প্রশাসনের কাছে এবং আমাদের এই সোনামুড়া নগরবাসীর উদ্যোগে যে সেটা খুব তড়িঘড়ি এবং খুব তাড়াতাড়ি যাতে প্রশাসন সুষ্ঠু তড়িঘড়ি করে যেমন চোরকে ধরানোর জন্য এবং কোনো অবস্থাতে চোর যাতে না বাঁচতে পারে এবং সমস্ত এলাকায় সোনামুড়া শহরতলি এবং শহরের সমস্ত স্কুলগুলি এভাবে চুরি হচ্ছে, সেখানে প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসন যাতে খুব তড়িঘড়ি করে তাদেরকে এই পদক্ষেপ নিয়ে চোরগুলো ধরা হয় এবং অতি সত্বর সেই চুরির মালগুলো যাতে উদ্ধার করা হয়। এবং সেখানে আমরা দেখতে পাই সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোরও এরকম সিলিন্ডার থেকে আরম্ভ করে সব কিছু চুরি হচ্ছে দিনের পর দিন। আর শহরতলি কন্টেজে আমাদের ম্যাটেরিয়ালস আছে স্কুলের বিভিন্ন আনুষঙ্গিক জিনিস, সেই জিনিসগুলি নতুন এগুলি একটা ফিডি আসলে ফিডিটা নিয়ে গেছে। আর এখানে আমাদের অ্যাডমিশন চলছে, এই অ্যাডমিশনের সমস্ত টাকা পয়সাগুলি আমরা এখনো কাউন্ট করছি না, কিন্তু টাকাগুলি সমস্তগুলি নিয়ে আসবে স্টুডেন্ট অ্যাডমিশন, কারণ অ্যাডমিশন তো চলছে এখন। আর ওই রুমও আমাদের কিছু এক্সটার্নাল টাকা পয়সা ছিল, 3টা ল্যাপটপ ছিল, 2টা ল্যাপটপের মধ্যে 3টার মধ্যে একটা নিয়েছে আর 2টা থুয়ে গেছে। এগুলিরে ফারাইয়া টারাইয়া নষ্ট করে গেছে। বিশেষত যত টাকা আসলো একটা টাকার দিব্যিও তারা মানে ফালাইয়া গেছে না, সবগুলি নিয়ে গেছে। কয়টা রুম মানে মোট 3টা 5টা রুমে মনে হয়। 5টা রুমের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট 2টা রুম, এই 2টা রুম হলো ইম্পর্টেন্ট। এই 2টা রুমের থেকেই সমস্ত টাকা পয়সাগুলি থাকতো, সার্ভিস বুক থাকতো, টাকাগুলি নিয়ে গেছে। কতটা গোড্রেজ মনে করেন বাংসে যে কম করে 15টা গোড্রেজ দেব বাংসে। আজকের বিষয়টা যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু খুব স্পর্শকাতর ব্যাপার। সোনামুড়া একটা টাউনের মধ্যে এত বড় একটা স্কুল, অনেক পুরনো এবং অনেক নাম ডাক আছে আমাদের এই স্কুলটা, সোনামুড়া গার্লস এইচএস স্কুল। তো এই এইচএস স্কুলটার মধ্যে কিন্তু আমরা মানে যেটা আজকে যে নেগেটিভ পয়েন্টগুলো আমরা দেখতে পেলাম ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচার মানে যেসব জিনিসগুলো একটা স্কুলের মধ্যে এত বড় নামি দামি একটা স্কুলের মধ্যে থাকা দরকার, তো সেগুলোর মধ্যে যেমন আমি প্রথমত ধরে নিতে পারি সিসি ক্যামেরা, দ্যাট ইজ মোস্ট অ্যাসেনশিয়াল। এই সমস্ত এই যে সিসি ক্যামেরা যদি থাকতো তাহলে কিন্তু আজকে এত বড় ঘটনাগুলো ঘটতো না এবং যারা চুরি করে নিয়ে গেছে ওদেরকে আইডেন্টিফাই করা আমাদের ক্ষেত্রে আরেকটু সহজ হয়ে যেত। তো সিসি ক্যামেরা দরকার। এরপর আমাদের এই স্কুলটার মধ্যে একটা নাইট গার্ড নেই, তো একটা নাইট গার্ড দরকার। নাইট গার্ডটা যদি থাকতো তাহলে কিন্তু এত বড় ঘটনাটা না ঘটতো। তো তাছাড়াও আমরা অনেক দিক দিয়ে আমরা লক্ষ্য করলে দেখি এই যে পেছনের যে জায়গাটা, পেছনের যে নমস্কার, আজকে সকালে 6:46 দিকে আমাদের HM ডক্টর নিম্নকান্তিকর আমাকে ফোন করেছিলেন যে স্কুলের অবস্থা খুব শোচনীয়। আমি বললাম কী হয়েছে স্যার? বললো যে স্কুলে তো মানে স্কুলের স্টাফ রুমের দরজা, ওয়াশরুমের দরজা ইত্যাদি ভাঙা হয়েছে। উনি আমাকে বললেন আপনি একটু স্কুলে যান। তো আমি কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে স্কুলে চলে আসি। স্কুলে চলে এসে এখানে দাঁড়িয়ে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে দেখলাম ওয়াশরুমের ভিতরটা একদম তছনছ হয়ে আছে।
তারপর আমাদের যারা এই স্কুলের কর্মী আমাদের নাজমাল এবং গৌতম দা তাদেরকে জিজ্ঞাসা করলাম কোন কোন রুমগুলি ভাঙা হয়েছে, তখন তারা বলছে স্টাফ রুমও ভাঙা হয়েছে। তখন স্টাফ রুম ভিডিওতে দেখুন স্টাফ রুম একদম মানে লন্ডভন্ড হয়ে আছে সবগুলি। তারপর আমাদের ইন্টারনাল এক্সাম রুম ছিল, ওখানে গিয়ে দেখলাম দুটো আলমারি মানে দরজাগুলো ভাঙা হয়েছে। তারপরে আমাদের মেন বিল্ডিংয়ে গেলাম, মেন বিল্ডিংয়ে গিয়ে দেখলাম মেন বিল্ডিংয়ের যে গেটের তালও ভাঙা। তারপর ওদিকে আমরা গিয়ে বাঁদিকে দেখলাম, বাঁদিকে গিয়ে দেখলাম ওইখানে একটা তালা ভাঙা ফিজিক্স ল্যাবরেটরির ভিতরে গিয়ে দেখলাম মানে এই রুমগুলা ওইখান থেকে কি নিয়েছে বা না নিয়েছে সেটা মানে বলতে পারছি না এখানে, কিন্তু ফিজিক্স রুমের তালাটা ভাঙা ছিল, দরজাটা তালাটা ভাঙা ছিল। তারপর আমাদের যে ক্যান্টিন, আমাদের এই ক্যান্টিনের দরজাটাও ভাঙা ছিল, ওইখান থেকে কিছু তাদের এই ঠান্ডা পানীয় কিছু ছিল ওইগুলিও মানে নিয়ে গেছে। তারপর এটা আমাদের মিড ডে মিল রুম, এটারও তালা ভাঙা। এই সমস্ত কিছু দেখে আমাদের হ্যাঁ এই সমস্ত দেখে ঘটনা ইনফরমেশন পাইছি আমরা সকালবেলা। তো এই অনুসারে আমি পুরো স্কুলে ভিজিট করছি। তো ভিজিট করে দেখছি যে তো স্কুলের মধ্যে বাউন্ডারি আছে, কলাপসেবল গেট লাগানো আছে। এরপরেও দেখা গেছে যে কলাপসেবল গেট এরা টাটার মেশিন মনে কাছে ঢুকছে। স্কুলে তো ম্যাক্সিমাম কাগজপত্র ডকুমেন্ট থাকে, তো এরা মেনটেন করছে। আমি যারা স্কুল কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলছি, তারা কী কী হয়েছে কী হয়েছে না আমরা একটু দেখতাম না, তবে কাগজপত্র ওগুলো করত ঠিক আছে। লাগে এনসিনগর স্কুলও এনসিআই স্কুলেও আমি একটা খবর পেয়ে আসছি, ওখানেও কয়েকটা রুমের মধ্যে ঢুকছে, তারা কাটাতে কাটতে লাগছে। তো এটা তারাও কইতে পারতেছে না যে ঠিক আছে, কাগজপত্র ওপর আছে কিছু হয়েছে না হয়েছে, তারা এটা পরে জানাইব, কিন্তু তারা এখনও তার কাছে এটা আছে কিছু দিয়েছে। তো অ্যাকচুয়ালি এটা এখানে একটা স্কুলের মতো নাইট গার্ড নয়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা তো আমাদের ডিউটি করতেছি, কিন্তু এরপরেও স্কুল বাউন্ডারির ভিতরেই ঘটনাটা হয়ে গেছে দুর্ভাগ্যজনক। তো আমাদের চেষ্টা থাকবো যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা না হতে পারে। আর প্রত্যেক স্কুলে আগে নাইট গার্ড ছিল, এখন নাইট গার্ড। আমরাও স্কুল করতে পারলেও কথা বলবো এগুলা প্রিভেন্ট করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া যায় আমরা নেব, আমাদের চেষ্টা আছে এই ঘটনা। পুলিশ দুটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে চুরির অভিযোগ নিয়ে তদন্তে নেমেছে। শান্তন টিভি। নববধূর রহস্যজনক মৃত্যু হল রাজধানীর আড়ালিয়া স্থিত সুভাষপল্লী এলাকায়। গৃহবধূর নাম স্নেহা ধর। গৃহবধূকে খুনের অভিযোগ গৃহবধূর স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। ঘটনার বিবরণী জানা যায়, গত 3 মাস আগে আগরতলা স্থিত আড়ালিয়া সুভাষপল্লীর বাসিন্দা স্নেহা ধর ভালোবেসে বিয়ে করেন সুভাষপল্লী এলাকারই বাসিন্দা বান্তি ঘোষকে। কিন্তু অনেক দিন যাবতই তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। মেয়ের বাড়ি থেকে জানতে পেরে ওই ছেলের সাথে সামাজিকভাবে বিয়ে দেওয়ারও কথা ঠিক হয়। তখন ছেলের বাড়ির তরফ থেকে মেয়ের বাবার কাছে কিছু নগদ টাকা এবং একটি বাইক যৌতুক চাওয়া হয়। এ কথা শুনে মেয়েটি বিয়ের পিড়িতে বসার ইচ্ছে থেকে পিছিয়ে আসে। বিচ্ছিন্ন করে দিতে চায় দুজনের ভালোবাসার সম্পর্ক। এরই মধ্যে একদিন সকালবেলা ছেলের মা মেয়েটিকে রাস্তায় দেখে হুমকির সুরে বলে, তুমি যদি আমার ছেলেকে না বিয়ে করো তখন আমার ছেলে আত্মহত্যা করতে পারে, তখন দায়ী থাকবে তুমি। একথা শুনে মেয়ের ভয় পেয়ে যায় মেয়েটি। একদিন মেয়েটি এলাকার এক জেরক্সের দোকানে গেলে ছেলেটি মেয়েটিকে নিয়ে যায়। তারপর দুজন আবার এক মতের হয়ে বিয়ে করে। বৃহস্পতিবার রাতে মেয়ের বাপের বাড়ির লোকজন জানতে পেরে মেয়ে নাকি আত্মহত্যা করেছে। মেয়ের বাড়ির অভিযোগ, তাদের মেয়ে এমন কখনো করতে পারে না। স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজনরা তাদের মেয়েকে খুন করেছে। বিয়ার আগে প্রেমের বিয়ে হয়, তা আমরা সামাজিক করে সাজাইয়া দিতাম চাইছি। প্রেমের বিয়ে যখন সবাই আশীর্বাদ করতে গেছে ছেলের বাইক, তখন কাছে ছেলের বাবা দাবি রাখছে 50,000 টাকা ক্যাশ লাগবো, বাইক লাগবো, আমার ছেলে ক্ষমতা নাই বিয়া করানোর। তারপরে সবাই আশীর্বাদ করে বাড়িতে এসেছে। তো মেয়ের জানাইছে, তোরা যদি মেয়ের বাবা জানাইছে তোরা যদি প্রেমের বিয়া হয় তাহলে এমন দাবি দেবে, আমরা গেছি পরে এমন চাইতেছে গেলে। তো মেয়ে কইছে, বাবু আমি এন্দা বইতাম না বিয়ে, তুমি না করে
বাড়ির মধ্যে প্যান্ডেল সাজানো হয়েছে, আমরা সামাজিকভাবে দিয়ে দিই। 1 সপ্তাহ বাকি আসলো, তো বাবু আমি এনটা বিয়া বইতাম না, তো গেল তো সবে না করে দিয়েছি, আমরা এনটা বিয়া দিতাম না। তারপরে এরপরে কয়দিন পরে পরীক্ষা দিব কইছে, জেরক্সের দোকানও গেছে, জানতে শুনি কিটা বাইকে গেছে গা। ছেলের মা এমনি জড়াইয়া দইরা কইয়া গেছে, যদি তুই না যাস তাহলে আমার ছেলে সুইসাইড করবো, তোরে না পাইলে আমার ছেলে সুইসাইড করবো। তো সেই জায়গায় তোর ছেলে সুইসাইড করছে না, আমাদের মেয়ে মারছে, মাইরা ঝুলাইয়া রাখছে। হ্যাঁ, কিন্তু এরপরে গেছে গা পরে আমরা সবেরই স্যার, আমরা পিছিয়ে কথা কই না, বাপও কথা কই না, মাও কথা কই না। 3 মাস পরে এই ঘটনা হয়েছে। আর সুইসাইড করলে তো কেউ দরজা জানলা করে খোলা আসছিল দরজা জানলা, এরা মাইরা ঝুলাই রাখছে। আমরা সুন্দর ছেলের উপরে, ছেলের বাবা মা সব। আমি তো কালকে মানে ফাঁসি হাত করতে পারছি, ফাঁসি দিয়েছে কালকা। তখন আমি কখন করছি 4টায়, আমি আসলাম কাজ সেরে 4টা বাজে, তখন গেলাম গিয়া দিই একটা ঘর লাগানো, আমার দেখতেছে না, নামাইছে পরে পুলিশ টুলিশ আসে, নামাইছে পরে তারপরে দেখতেছি। আমার সন্দেহ হেরা মাছ, হ্যাঁ আমার সন্দেহ হেরা মারছে, কারণ 3 মাস বিয়ে হয়েছে। 3 মাসে জীবন কী হইতে পারে, এর মানে কিছু কোনো কষ্ট আছে, দুঃখ আছে। হ্যাঁ, 3 মাসের মধ্যে এক জীবন সংসার ঝগড়া করে হইতে পারে, 3 মাসের মধ্যে মারা গেছে নিশ্চয় কিন্তু সারতাম এটা করে না। আর হাসি খুশি কে দেয় না হাসি। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠায়। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে। সান্দন টিভি। ভূস্বর্গের পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্ট করে পরিস্থিতি উত্তপ্ত করে তুলছে 2 ব্যক্তি। প্রতিবাদে শুক্রবার সকাল থেকে রাস্তা অবরোধ থেকে শুরু করে বিভিন্নভাবে প্রতিবাদে সামিল হয় আমবাসা বাসীরা। অবশেষে আমবাসা থানার পুলিশ গ্রেপ্তার করেছে 2 অভিযুক্ত, জহর দেবনাথ এবং কুলদীপ মণ্ডলকে। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের নারকীয় হত্যাকাণ্ড নিয়ে ধর্মীয় কলকাঠি নেড়ে বিতর্কিত পোস্ট দিয়েছিলেন আমবাসার অবসরপ্রাপ্ত শিক্ষক জহর দেবনাথ, এবং এই পোস্ট শেয়ার করলেন কুলদীপ মণ্ডল নামে এক ব্যক্তি। বৃহস্পতিবার রাত থেকে এলাকার মধ্যে এ নিয়ে ক্ষোভ তৈরি হয়। শুক্রবার সকালে তা আন্দোলনের রূপ নেয়। রাস্তা অবরোধ থেকে শুরু করে বিভিন্নভাবে বিক্ষোভ প্রতিবাদে সামিল হয় স্থানীয়রা। একটা সময় চাপে পড়ে যায় পুলিশ প্রশাসন। অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার না করলে এলাকার পরিস্থিতি শান্ত হবে না, সেটা ভালো করে বুঝতে পারল পুলিশ। শেষ পর্যন্ত অভিযুক্ত জহর দেবনাথ এবং কুলদীপ মণ্ডলকে গ্রেপ্তার করল আমবাসা থানার পুলিশ। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবি তুলছে স্থানীয়রা। পুলিশ নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। মণ্ডল ও জহর দেবনাথ নামে যে 2 জন ব্যক্তি, তারা প্রতিনিয়ত এই সময়ের মধ্যে দাঁড়িয়ে তারা সারা দেশের সাথে সাথে আমাদের এই হিন্দু সনাতনী সমাজকে আঘাত করে বিভিন্ন সময় অস্থিরভাবে সমাজের যে শান্তির বাতাবরণ রয়েছে তাকে বিনষ্ট করার জন্য একটা চক্রান্ত তারা করছেন। উনি গতকালকে একটা ফেসবুকে পোস্ট করে উনি সামাজিক মাধ্যমে উনি যে বিষয়টা উল্লেখ করেছেন যে আল্লাহ তার সন্তানদের বাঁচিয়ে দিল, আর হিন্দু দেবদেবীরা কি করলো, তারা কেন রক্ষা করতে পারলো না। উনি এই ধরনের উস্কানিমূলক বক্তব্য আমরা হিন্দু সনাতনী সমাজের পক্ষ থেকে এটাকে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন বিতর্কিত পোস্ট করে চলেছে একাংশ অসচেতন নাগরিক। এর পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে সেটা একবারের জন্য ভাবছে না। প্রশাসনের পক্ষ থেকে যদি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এই ধরনের পোস্টকে ঘিরে সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা বাড়ছে। সান্দন টিভি। রিকশায় বাংলাদেশের পতাকাকে ঘিরে লঙ্কাকাণ্ড, আটক 2 জন। ঘটনা আগরতলা জয়নগর নবোদয় সংঘ এলাকায়। রিকশায় বাংলাদেশের জাতীয় পতাকার নকশা আঁকা, সে রিকশাকে ঘিরে হুলস্থুল কাণ্ড আগরতলার জয়নগর নবোদয় সংঘ এলাকায়। স্থানীয় লোকজন প্রথমে রিকশা আটক করে। চালক জানায় তিনি রিকশার মালিক নয়। তখন রিকশা মালিক দুলাল মিয়াকে ডেকে আনা হয় ঘটনাস্থলে।
রিকশার মালিক এসে সবার কাছে ক্ষমা চায়, পাশাপাশি টিনের উপর আঁকা নকশা কেটে ফেলা হয়। রিকশা চালক এবং মালিককে প্রশ্ন করা হয় কেন তারা এতদিন ধরে বাংলাদেশের পতাকা এঁকে শহরে ঘুরছেন। এলাকাবাসীর মতে বাংলাদেশের পতাকা এঁকে তারা এই দেশের অপমান করছেন। এলাকায় উত্তেজনা সৃষ্টির খবর পেয়ে পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। রিকশা চালক এবং মালিককে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। রিকশা মালিক দাবি করেন তিনি অনিচ্ছাকৃতভাবে এই নকশা এঁকেছেন। অভিযুক্ত রিকশা মালিকের বাড়ি রামনগর চৌধুরী বাড়ি এলাকায়। আমি নিজে রং করছি, বাংলা ইন্ডিয়ান বলছি না, তাই ভারতবর্ষের কাছে আমি মাপ চাই। ভুল করছি, অন্যায় করছি, আমি বুঝতে পারছি না। অনেক বাংলার ফ্ল্যাগ আর ভারতের ফ্ল্যাগ দিবে না, কারণ আমরা ইন্ডিয়ার যে ফ্ল্যাগ এটার লোকে তো বাংলাদেশের ফ্ল্যাগ করতে হবে। আমি এটা নিজে রং করছি। আপনার কি নাম? আমার নাম দুলাল মিয়া, ডাকনাম মল্লি মিয়া। কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি সবজি বাড়ি না বাসরি। কত আপনি কি ব্যবসা করেন? আমি 62 বছর আমার বয়স। আমি ইন্ডিয়ান বিক্রি কি ব্যবসা করেন আপনি? চা বেশি বর্তমান চা বেছেন। তা আপনি বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো অবস্থা মানে নিয়ে আপনি কেন ঘুরতেছেন বা কেন ঘুরান? রিস্কের পিছনে আসছিলাম। বাংলাদেশ তো আমি একবার অন্যায় স্বীকার করছি যে আমি বুঝতে পারছি না। ভারতবর্ষের কাছে আমি মাপ চাই, আমার অন্যায় হয়েছে, কারণ আমি এটা বুঝতে পারছি না। নিজে রং করছি, অন্য রং দিয়ে করছি, সাদা কালা লাল নীল করছি, মানে আমার ভুল হয়েছে, অন্য হয়েছে। ভারতবর্ষের কাছে মাপ চাই। আপনার কয়টা রিক্সা আছে এরকম আমার বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো? কয়টা ফ্ল্যাগ না, এডি লাগানো আছে, ওই বেটাও জানে, একটি লাগিন না। আমি এটা নতুন রিক্সা দিকা আমি আপনার ফ্ল্যাগ এই রংটা বর্তমান বাজারে রিক্সা ভাড়া দিয়ে এই বিভিন্ন কাজ করছে। তো ওকে আমরা অনেকদিন ধরে চিনি রূপটাকে। আজকে এই ধরনের কাজ করাতে আমাদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে গেল। যেহেতু কাশ্মীরে একটা অঘটন ঘটেছে, যে অঘটনটা আমাদের সারা ভারতবর্ষ না সারা বিশ্ববাসী একটা মর্মান্তিক ঘটনা, যেটা আমাদের কল্পনা করার মতো না। হিন্দুদের উপর আক্রমণ, সবচেয়ে বড় জিনিস হিন্দুদের উপর আক্রমণ। সেই জিনিসটা আমরা হিন্দুরা বরদাস্ত করব না, কোনোদিনও করব না। সারা বিশ্বে যত হিন্দু আছে আমাদের একটাই বাক্য থাকবো, হিন্দুরা যাতে ঐক্যবদ্ধ হয়ে হিন্দুদের জন্য একতাবদ্ধ হয়ে কাজ করুক। যেহেতু আমরা হিন্দু, অন্য এলাকাতে হয় সে অভিযান আমরা চালাবো। আজকে যে জিনিসটা বার্তা নিয়ে আমরা চলবো, আর হিন্দুদের জায়গাটা সব সময় উপরের দিকে থাকতে হবে আমাদের। ওনারা প্রত্যেক দিন প্রায় সময় ওনারা রিস্কার পেছনে বাংলাদেশের ফ্ল্যাগ লাগিয়ে ওনারা বটতলা দিয়ে ফায়ার সার্ভিস দিয়ে ওনারা ঘুরছেন। আর প্রায় সময় ওনারা জয়পুর থেকে আপনারা বর্ডার হয়ে ওনারা এই ফ্ল্যাগসটা লাগিয়ে করছেন। এটা অনেক দিন ধরে আমরা লক্ষ্য করছি। আজকে দিনে ওনারা আমরা কিছু সংখ্যক যুবক আমরা ওনাদেরকে হাতে নাতে পাকড়াও করেছি, পরে ওনাদেরকে আমরা ধরে ক্লাবের আওতায় এনে বড়রা গার্জিয়ানরা আমাদের মাঝখানে ছিল, গার্জিয়ানরা নিয়ে ওনাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দিই। গত 23 এপ্রিল কাশ্মীরের পাহেলগাঁও এলাকায় জঙ্গিদের হাতে 26 জন পর্যটকের নৃশংসভাবে হত্যা হয়। শুক্রবার দুপুর 1টায় কমলপুর 45 নং ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কালো ব্যাজ পরিধান করে এক মৌন মিছিল কমলপুর শহর পরিক্রমা করে। ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি দেবব্রত মালাকার, পিসিসি সদস্য মানিক ভট্টাচার্য, প্রাক্তন জেলা সভাপতি মানিক দেব সহ অন্যান্যরা। তারা এই বর্বরোচিত আক্রমণের যেমন নিন্দা জানিয়েছেন, পাশাপাশি নিহত ব্যক্তিদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। 22 তারিখ কাশ্মীরের পহেলগাঁওয়ে যে 26 জন পর্যটককে উগ্রবাদীরা পৈশাচিকভাবে হত্যা করেছে, তার প্রতিবাদে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। এবং আগামী আমাদের যে কর্মসূচি রয়েছে সংবিধান বাঁচাও অভিযান, তার উপর এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং তারপর আমরা এই তাদের আত্মার সদ্গতি কামনায় এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের জন্য আমরা এই শোক মিছিলে আমরা অংশগ্রহণ করেছি। এখনকার মতো সংবাদ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।